মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কর্তৃক এবং বেশ অনন্য এই ব্যাংকিং যৌথ উদ্যোগে আজকে এই কর্মশালা ট্রেনিং প্রোগ্রাম যেটা স্লোগান দিয়েছি, আমার রক্ষক আমি, আমি অনন্য। চমৎকার একটা জিনিস, খুবই ভালো লাগলো জিনিসটা। এখানে উপস্থিত আছেন ওমেন ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিটিএ সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরিচিত বিখ্যাত সঙ্গীত শিল্পী মেহেদী মাহমুদ, আমাদের প্রিয় অধ্যক্ষ আব্দুল হামিদ সাহেব, উপস্থিত আছে যে ডাক্তার ইএফসিটা আরো অংশ আছে, নামটা মনে রাখা একটু কঠিন। তারপর ব্যাংক ম্যানেজার, ব্র্যান্ডিং ম্যানেজার ইশরাক জাহান এবং কারণ ট্রেনিং যে দিলেন আমাদের সমাজে, আমি খালি ভাবি যে এ যেভাবে নিজেকে তৈরি করেছে, হ্যাঁ, তা আজকে যদি বাড়াবাড়ি করে কি যে করবে সেটা আমি বসে বসে ভাবছিলাম, সেটা আলাপ করছিলাম। এবং চমৎকার যে উপস্থাপনা করলো উপস্থাপিকা বিমা এসাম ফারজানা পারস্কার সহ এবং অন্যান্য ব্যক্তি, আজকে যারা ফার্স্ট ইয়ার 130 জন তোমরা এখানে এসছে, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। আমি আমার বক্তৃতা শুরুতে আমি একজন ছোটখাটো লেখক, 2011 সাল থেকে আমি জাওয়ান সালাউদ্দিন বাবু নামে আজকে পর্যন্ত এই বছর আমার একটি বই বেরিয়েছে, আমার 17টি বই মার্কেটে আছে। আমি 3 বার জেল কেটেছি, জেলে 3টা বই আছে। আমার আত্মজীবনী আছে, এক জীবনে আমি আমার বাবাকে নিয়ে, আমার বাবা এমপি ছিলেন, পাশের বছর চেয়ারম্যান ছিলেন রাষ্ট্রীয়তে, বাবা সাহেবের ওটা একটা বই আছে। আর আমি পৃথিবীর এত বছরে 92 থেকে স্টার্ট করে 26 আর 34 বছরে আমি 34টি দেশ ঘুরেছি, অনেক দেশে একাধিকার পেয়েছি, 10-12টি ভ্রমণ বই আছে। তাই আমি একটি বই আজকে ওয়ার্ল্ড ফেডারেশন ফর ওমেন ফেডারেশন ফর ওয়ার্ল্ড পিটিএ সম্মানিত সভাপতিকে দিতে চাই। এটি একটি ভ্রমণ বই, সিঙ্গাপুর আমি দিয়েছিলাম। আজকে তোমাদের বেশ কয়েকটি টপিকের উপর কথা বলেছেন কিংবা বলবেন। সেলফ হাইজিন, মেন্টাল ওয়েলবিং, সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স তো সে কি দেখিয়েছে, সেলফ হাইজিন নিয়ে কথা বলেছে। আর আমি মনে করি আমার এখন সাপোর্ট না, তোমাদের সাথে খোলামেলা একটা বলতে আমি সাক্ষী করি না। মেন্টাল ওয়েলবিং নিয়ে আমি কিছু কথা তোমাদেরকে বলি। হয় কি, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, জীবনে বড় হতে হলে নিজেকে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী কখন হবা? যখন তোমার বেসিক এডুকেশনটা স্ট্রং থাকবে। তুমি ভালোভাবে পড়াশোনা করে যখন পাস করবে, পাস করে অনার্স মাস্টার্স করে জব করবা কিংবা কোথাও ওমেন এন্টারপ্রেনিউরশিপ কিছু একটা করলা কিংবা কিছু করলা, তুমি কিন্তু সেলফ কনফিডেন্স, তুমি দুনিয়াতে চলতে পারবা এবং কিছু ভালো কিছু করতে পারবা। সেই জন্য বেসিকটা খুব স্ট্রং থাকবে। অনেক সময় হয় কি, শিক্ষা প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে। আমি ক্যারেক্টারাইজ করেছি, মেডিকেল কলেজে করেছি, বিজনেস করে 5 বছর চাকরি করছি, চাকরি ছেড়ে 96 এমপি হয়েছি, 2000 এমপি হয়েছি। তারপর আওয়ামী লীগের 17 বছর আমার নামে 70-80টা মামলা হয়েছে, সামনে আসতে পারতাম না। মাত্র 3 বার জেল কেটেছি, যদিও জেলগুলো বেশি দিন থাকতে হয় না, কিন্তু আমরা জেলটা বেশি দিন থাকতে হয় না, 2 মাস 3 মাস 4 মাস এরকম। এসব করেই কিন্তু আসলে ঠিক আছে। এই যে তোমাদের আজকে যে আকর্ষণীয় ব্যক্তিত্ব মেহেদী মাহমুদ, বিকাশ থেকে পাশ করেছে, হলিগঞ্জ থেকে পাশ করেছে, ঢাকা থেকে
ওইসব প্রতিষ্ঠান কিন্তু যেগুলো তো করতে পারে। আমরা তো চাই তোমরা অনেকে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটি করবে, এমন একটা অধিকার দিয়েছে 1921 সালে হয়েছে, সব ভালো ভালো পাঁচটা ফার্স্ট সেকেন্ডারি অনেক কিছু অনেক কিছু থাকে, যে কোনো ভালো স্টুডেন্ট যখন শিক্ষক হয় তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তারপর চাই আমি একটি ইন্টারমিডিয়েটের সময় একটি গল্প বলি। চলো আমরা এই প্রজন্ম হয় কি, আমরা মনে করি বাবা মারা অনেক কিছু বুঝে না, হয়তো লেখাপড়াও জানে না, অনেক কথা বাবা মা অনেক কথা আমরা ঘুরতে দেব, কিন্তু আমি অনেক বাবা মাকে দেখেছি ক্লাস 5 ক্লাস 8 সন্তানের দিকে তাকিয়ে বলতে পারে যে আমার মেয়ে আমার ছেলে কিছু একটা করে আসে, তুমি কিছুই পারো না, আমার সাথে চেহারা দেখে বলবো, তাদের একটা সিক্স সেন্স। ইন্টারমিডিয়েটের ছুটিতে বাড়িতে আসছি, এক মাস ছুটি রেজাল্ট দিতে পারে। আব্বা যিনি রাজ্য পরিশ্রম নিয়ে সবাই, আব্বা পুরানো বলতে পারতো কিন্তু যে একটু সম্মানীয় দাঁড়িয়ে লোক, আমরা 3 ভাই 3 বোন, আমার এক বোন করো যিনি 1911 সালে সবাইকে আমাদের 6 ভাই বোনকে নিয়ে পায়ে বসে পালন করা, এরকম চলছে দিনে 3 বার, সকালে কয়েকজন আসলে সালাম করলাম, বিকালে কয়েকজন আসলে সালাম করলাম। আমি কয়েকদিন পরে মাকে গিয়ে বললাম, মা তোমরা এটা কি শুরু করছি, মানে বাবাকে আমাকে ভয় পেতাম, বলতে সাহস পেতাম। মা বলে কি, আমি তো যাকে তাকে আমি সালাম দিব, মানে আমি তো সালাম দেওয়া শিখেছি, সালাম দেওয়া শিখেছি দাদা দাদি নানা নানি খালা খালু মামা মামি কাকা কাকি বুবু এদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, সাধারণ লোকদের সালাম করবো, এটা তো হয় না। মা অনেক ভয় ভয় হয়তো আব্বাকে কিছুদিন পর বলেছে। আব্বা বললো আচ্ছা ঠিক আছে, আমার ডাকনাম বাবু, বাবুকে সালাম করতে হবে, কিন্তু অন্য ভাই বোনদের সালাম করতে হবে। এরপরে যুক্তরাষ্ট্রে সে আমাদের সব ভাই বোনকে ডাকতো, এরা সালাম করছে, মাঝে মাঝে আমাকেও ডাকতে আছে বাবুকে ডাকতো। আব্বা হয়তো ভুলে গেছি যে বাবুকে যে এই পর্বত থেকে মাফ করা হয়েছে। আমি মাঝে মাঝে ওইটা ওভারকাম করার জন্য বাথরুমে ঢুকতাম, বাথরুমের 5-7 মিনিট বেরিয়ে হলে সালামের পর্বত 1-2 মিনিট পরে আমাকে দেখার জন্য কখনো বাসার থেকে মানিয়ে যেতাম। আরো 10 মিনিট পর এক শুক্রবারে বাবা আমাকে পেয়ে গেলেন, আমরা দুপুরে খাবার খাচ্ছি, বাবা বাসা থেকে আমাদের সবাইকে ভাই বোন মাকে নিয়ে খেতে বসতেন। তো ওইখানে বাবা বলছেন, আমার বাবা তো অনেক বিষয়, তিনি 90 সালে মারা গেছেন, 70 বছর বয়স। উনি বলছেন যে দেখো, জীবনে বড় হইতে হলে শুধু বাবা মা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সালামি যথেষ্ট, অনেক মানুষের অনেক সালাম দরকার। তুমি এই লেভেলে বড় হবা, এই লেভেলে বড় হবা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমাকে সালাম দিবে, সম্মান দিবে, গুরুত্ব পাবে, এটা শুধু অল্প কোটি কয়েক মানুষের সালাম দিয়ে হবে না। এটা অনেক একটা মিনিংফুল কথা, কিন্তু ততদিন অনেকদিন চলে গেছে, সালাম কত মানুষ শিখবে। এখন এই কথাগুলো মনে পড়ে যে ধরো তোমরা বুঝে না বুঝে কখনো বাপ মাকে কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট করলাম, সেটা বাপ মা আশা করে না। পুরো যুক্তি ছাড়া কিছুক্ষণের মধ্যে 2-1 ঘন্টা পরে, কিংবা রাতে সকালে হলে রাতে, কিংবা তারপরে সকালে হলে সরি বলবে মাপ কাটছে। কেন বললাম যে সত্যি সত্যি শিক্ষক বাপ্পা যদি কষ্ট পায় তোমার নামে বদলা দিবে না, কিন্তু বদলা দিয়ে দিবে না। ন্যাচারাল ডিজাস্টার বলে একটা কথা আছে, তুমি একটা যখন ঝামেলা করো বাবা মনে হবে এই জন্য মনে আমি এই করতে পারি, রেজাল্ট খারাপ হলো, তোমার একটা ফ্রেন্ডের সাথে বান্ধবীর সাথে ঝগড়া হলো, পরে তখন তোমার রিয়েলাইজেশন হবে সেই জন্য এটা করা দরকার। উনি তোমাকে জানি এটা কিন্তু কখনো করে না, তোমাকে অ্যাডভাইস করবে তুমি কি করবে, কেন করো, ওনারটা শুনে কোনো কিছু করো তাকে বুঝে করো, তাকে মাইনাস করে কিছু করা দরকার না। এটা আমার পরামর্শ। আর একটা হলো জীবনে যদি সম্মান পাইতে চাও, একদম স্ট্রেট কথা, চাকরি করে যে লেভেলে হোক
চাকরি শুরু করো, তোমার যোগ্যতা থাকবে, তোমার ভালো লেভেলে চাকরি করবে। চাকরি না পেলে অনেকেই সম্মান পাবেন, আমি 100% গ্যারান্টি দিলাম, একটা এই জব 60% করে দেবে। আমার ভাই বাসর রাতে অনেকক্ষণ গল্প করে ভোরের দিকে একটা শর্ট আমাকে দিচ্ছে, হলো তোমার সাথে অনেক বুঝাতে হবে, গল্প হবে, মতভেদ হবে, অনেক কিছু মানতে পারবো না, আমাকে তোমাকে বুঝাইতে হবে, কিন্তু কোনোদিন তুমি যদি আমার গায়ে হাত তুলো, আমার সাথে কি ধরনের হাত তুলো, আমাকে কখনো থাপ্পড় মারলাম কারোর সামনে, কিংবা একাকি, কিংবা লাথি মারলাম কারোর সামনে কি একাকি, তুমি নিশ্চিন্ত থাকবে, হয় ওই দিন তারপর দিন সকালে আমি আর এই বাসায় থাকবো, তোমার সাথে থাকবো। ওই দিন থেকে আমার সংসার, আমার জীবন আর তোমার সাথে থাকবে। তারপরে কখনো কখনো অনেক মতভেদ হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, ধাক্কা দিয়ে পিছনে ফেলে দিয়েছে, কিন্তু ওই যে কন্ডিশন ছিল সেটা কিন্তু না। যখন কোনো হাজব্যান্ড ওয়াইফের গায়ে হাত তুলে তখন কিন্তু তুমি ধরে দিবা তোমার সম্মান কিন্তু না। আর এই পয়েন্টটা আমি এই কারণে বললাম যে তুমি যখন চাকরি করবা, আমি 1% less than 1% ওয়াইফের গায়ে হাত তুলতে পারি, আমার কাছে কোনো গবেষণার রেকর্ড নাই, কিন্তু আমি শিওর 95, 96, 97, 98% চাকরিজীবী মেয়েদের গায়ে স্বামী হাত তুলতে সাহস পায় না। তোমার টাকা যখন সংসারে ঢুকে তোমার একটা মাতৃত্ব চলে আসে, তোমার একটা সম্মান চলে আসে, শ্বশুরবাড়িতে আসলে তার কাছে আসে, কখনো কখনো ওই টাকাটা হাজব্যান্ডের টাকার থেকে বেশিও তোমাকে গায়ে হাত তুলতে না, কিন্তু ওখানে রিপোর্ট করে সংসারে বারোটা দেবে। এটা আমি বললাম সেই কথা, আমাদের বাংলাদেশে আমি ক্যাপ্টি অপাশিকগুলো সেটা করি। তোমরা যারা প্রেম করে ফেলেছো তাদের ব্যাপারে কিছু বলার নাই, কিন্তু যারা করো নাই তাদের ব্যাপারে একটা আশা করো। তুমি যদি তোমার লাইফ পার্টনার সুইটেবল না হয়, তুমি মনে করো তোমার জীবন শেষ, তোমার লেখাপড়া, এই অনার্স মাস্টার্স চাকরি কোনো কাজে আসবে। আমি গ্যারান্টি, এই যে মেন্টাল ওয়েলবিং সম্বন্ধে একটা কথা বলবো, তখন আমি পছন্দ করবো। মানসিক অবস্থা তোমার যদি ভালো না থাকে, তুমি তো বাঁচতে পারবে না, তোমার অসুখ বেশি হবে, তোমার জীবনটা কষ্টে শুরু হয়ে যাবে। তুমি মনে করো মাস্টার দিকে পাশ থেকে এখন আমার সুখের সময় শুরু করবো না, কষ্টের সময় হবে যদি তুমি লাইফ পার্টনার তোমার স্মৃতি করবে না। আমি কিন্তু বলি বেস্ট পার্টনার, বেস্ট বলে কোনো শব্দ নেই, তোমার জন্য যে স্মৃতি বল সেরকম যদি না হয়, তুমি বিয়ে করে যাবে আমাকে খেয়াল রাখবে। তুমি তো এই লাইফ পার্টনারকে এক্সপেরিমেন্ট করো, যেটা ভালো লাগে না এটা বাদ দিয়ে তুমি এটা তো করতে পারবে না। অনেকে পারে তাদের তো এইটার জন্য আমি কয়েকটা পয়েন্টে গুরুত্ব দিই। এক নম্বর হল সেই ছেলেকে লাইফ পার্টনার হিসেবে চুজ করো যে তোমাকে অনেক রেসপেক্ট, ভোল্টেজ রেসপেক্টেশন, ওটা তোমার ওই সেলফটাকে বেসিকটাকে তুমি বুঝবা যে এই ছেলে তুমি কিরকম তোমাকে যদি ভোল্টেজ এক্সপেকটেশন টেক কেয়ার করে, মনে করবে যে লাইফ পার্টনার সাথে আমার জন্য ভালো হয়। তবে যদি অনেক কাজ করে আর প্রতিটি সম্পর্কে তো কাজ নেই, আর সবার সাথে তোমাকে যদি অনেক লাভ করে, তুমি যখন প্রেম করবো তখন লাভটা থেকে এক নম্বর এলো ভালোবাসা। বিয়ের পরে কিন্তু একটু কমতে একদম তলানিতে অনেকের ক্ষেত্রে চলে আসতে পারে। আগে আমি এটা নিচে দিয়ে রাখলাম, ওইগুলোকে পাইতে পাও, তোমাদের সুইটেবল লাইফ পার্টনার নিয়ে তোমার সুখী হোক, জীবনটা সুন্দর হবে। জীবন সুন্দর কিন্তু তুমি বিয়ে করে সুইটেবল লাইফ পার্টনার থেকে পাওয়া গেলে মানে তোমার আমি এখন বাকি জীবনটা সুন্দরভাবে কাটতে, কিন্তু অনার্স মাস্টার ডিগ্রি পাস করে চাকরি পেয়ে যদি তুমি ভালো আমার হয়ে গেছে, আর যদি আমার কিছু চাই না, তখন তুমি আমার কথা বলে কি বল। লাস্টে একটা কথা বলি, আমি যেটা করি সেটা তোমাদের অহরহ মেন্টাল স্ট্রেস, তুমি একটা রেজাল্ট খারাপ করলাম, মনযোগী বিষয় খারাপ, কথা দিচ্ছে, আপনার একটা কথা দিচ্ছে কিংবা বাইরে দিচ্ছে, আমি সর্বশেষ মাইন্ড খেয়েছি এবং পরিস্থিতির কারণে
ওই বাইকটা ওপেন খেয়েছে কোর্সে আমি রবি করে খেলা রেখে দিয়েছিলাম, মোটামুটি 60-80 লোক খেয়েছি। আমার বাবা পিঠে বেশি পিঠিতে পারি না, 2-3টা বাড়ি দেওয়ার পর আমি পরে চলে গেছিলাম আমার মধ্যে দরকার থেকে। হ্যাঁ, সেই জন্য এরকম হলে আর কি তোমাদের কি করবা? যারা খেলাধুলায় ভালো, খেয়াল করে দিয়েছি আমি সব খেলাধুলা ভালো পাই। এটা কিন্তু স্পোর্টসম্যানশিপ কি, তুমি আজকে খেলা জিতলাম, কালকে হারলাম, জিতটা হারলাম। ফলে খেলাধুলায় যারা ভালো, তারা জীবনে অনেক কিছু কিন্তু আলোকিত মানুষ এবং অনেক জায়গায় তারা কিন্তু সাকসেস হয়েছে। কারণ তুমি রেজাল্ট, এটা কিন্তু একটা কম্পিটিশন, তোমাকে পড়াশোনা করে রেজাল্ট ভালো করতে হবে। তুমি মাস্টার থেকে শেষ করে একটা জবে যাবা, সেখানে ইন্টারভিউ কম্পিটিশনে চাকরি পেতে হবে, তোমার প্রমোশন সেটা, তুমি ব্যবসা করো সে কম্পিটিশন, সব জায়গায়। ফলে তুমি যদি এই খেলাধুলায় খেলা ভালো, তাহলে কিন্তু এই জায়গাগুলোতেও কিন্তু তারা ভালো করার সম্ভাবনা বেশি থাকে। মেন্টাল স্ট্রেসের কথা যেগুলো বলতে পারবে যে তোমার মন খুব খারাপ, তুমি কি করো? এই মেন্টাল স্ট্রেস রিমুভ করা মেই বলে করলো টাইম পাস করতে হবে। এখন তোমার মন খারাপ, টাইম তুমি বসে থেকে পাস করতে হবে। কাজটা কি বলতো, যা বই করা প্রশাসিক বই করো, যা নাটক দেখা, মুভি দেখা, অপরাধ মুভি দেখো, যা আশেপাশে বেশ কয়েকজন ফ্রেন্ড আছে, বান্ধবী আছে, তার বাসাকে আড্ডা দাও, কিংবা তাকে নিয়ে হলে গিয়ে মুভি দেখো। না হলে তুমি ধরো রেজাল্ট খারাপ হয়েছে, কয়েকদিন ছুটি আছে, তুমি তোমার আত্মীয় বাসা, বান্ধবীর বাসায় বেড়াতে যাও বা কখনো, মানে ওই জায়গা থেকে গিয়ে একটা টাইম পাস করো, আড্ডা দাও, গল্প ওইটা ভুলে থাকার চেষ্টা করো। তারপর কিছুক্ষণ পরে, 2-4 দিন পরে তোমার এই এটা হবে, জীবনে সব খবর ভালো হবে, সব কিছু ভালো হবে, এটা ভাবার কোনো কারণ। খারাপ হবে, একটা ভালো হবে, একটা খারাপ হবে, কিন্তু ওইটা নিয়ে যদি পড়ে থাকো, তাহলে কিন্তু জীবনে তুমি আগাতে পারবে। এই জীবনে আমাদেরও 10টা ভালো খবর থাকবে, 5টা খারাপ খবর আছে, এর মধ্যে আমাকে চলতে হচ্ছে, আমাকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে, সমাজ সেবা করতে হচ্ছে। শেষ একটা গল্প বলে আমি শেষ করছি। থমাস আলভা এডিসন, এই গল্পটা অনেকে শুনেছ কিংবা ছোটবেলায় ধরো 4 বছর ক্লাস 9 বয়সে তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হলো। কিছুদিন পর পরীক্ষা হলো, স্কুলে নিয়োগ ছিল স্ট্যাপল করে স্পিকার করে রেজাল্ট পাঠিয়ে ভাষা পাঠানো, স্কুলে নোটিশ করে এবং অফিসে রেজাল্ট ডিক্লেয়ার করানো। এই গল্পগুলো আমি এই যে পদ্ধতিকালে এই গল্পটা আবিষ্কার করেছে থমাস আলভা এডিসন। রেজাল্ট নিয়ে মার কাছে গেলেন, মা চিঠি খুলে রেজাল্ট নিয়ে বসে আছে, সেরকম অনেক কিছু আমার গেলাম, মোটামুটি ভালোই হয়েছে। সে পাশাপাশি তার বন্ধু বান্ধবদের সঙ্গে খেলাধুলা করতে চলে গেল। একটু পরে এসে মাকে বলছে, মা আমার রেজাল্টে কি বললেন না? মা তার রেজাল্টটা পড়ে শোনা, ছেলেকে আপনার সন্তান অসম্ভব মেধাবী একজন ছাত্র, কিন্তু তাকে পড়ানোর মতো যথেষ্ট ভালো শিক্ষক এই প্রতিষ্ঠানে নাই। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার সন্তানকে ভালো একটি স্কুলে ভর্তি করে দিবেন, যাতে জীবনে সে অনেক বড় হতে পারে। আপনার সন্তানের জন্য শুভকামনা। সে আরো খুশি এগুলো আবার বলতে করবো, ও আরেকটা মাঝখানে ছিল, আপনার ছেলে সকল বিষয়ে 22 নাম্বার পেয়েছে। সে বন্ধুবান্ধব বলতে গেল, আমি এই গ্রাম থেকে এদের অনেক সব খুশি। তারপরে সে তাকে পড়ালেন, আর স্কুলে ভর্তি করে আস্তে আস্তে সে পড়াশোনা শেষ করে একটা কোথায় গিয়ে 32-34 বছর বয়সে আলো করে সারা পৃথিবী তাকে সে একটা বাড়ি কিনলো। তারপর সে পুরানো জিনিসপত্রগুলা ওখান থেকে নেওয়ার জন্য সেই বাসার থেকে সব খুঁজে খুঁজে জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে। হয়তো আমরা এখন নতুন বাড়িতে শিখলো, কিন্তু সব জিনিস কিনে কিছু তোমার জিনিস কিনে দিয়ে কিছু ভালো জিনিসগুলো তোমরা যেগুলো প্রয়োজন সেগুলো দেবে। সেখানে এসে সেই চিঠিটা স্কুলের সেই ধানের ভিতর সেই চিঠিটা সে পেল। খুশির ছুটে আবার সে বিস্তার বসে চিন্তা করছে, সে পড়ছে আর তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে একজন স্থূল প্রতিবন্ধী ছাত্র, সে সকল বিষয়ে ফেল করেছে,
এরকম একজন ছাত্রকে তো আপনার স্কুলে আসতে দিতে পারেন না। আপনার সন্তান যেন আগামীকাল থেকে এই স্কুলে না আসে। এই গল্পটা এই জন্য বললাম, মেয়েদের জন্য একটা মায়ের কি ভূমিকা, সেই মা টমাস আলফ্রেড স্কুলে কতটুকু লেখাপড়া যেটা আমরা জানি না, কিন্তু সে যে দায়িত্বটা পালন করেছে। আজকে যদি মা সত্যি কথাটা বলতেন, টমাস আলফ্রেড স্কুলে এই বৈদ্যুতিক হয়তো আবিষ্কার করতে পারতেন। দেখো মায়েদের ভূমিকাটা, তোমাদের জীবনও কিন্তু মনে রাখবো, মায়েদের লেখাপড়া জানুক না জানুক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা চাই তোমরা বড় হও, পরিবারকে সাথে বাবা মা অবদানের কথা কখনো ভুলে যাবে না। আমি ধন্যবাদ জানাই যে গ্রুপে যারা এরকম একটি উদ্যোগ নিয়েছে, তাদের এই উদ্যোগ নিয়ে আমি ইন্সপায়ার। আমি এখন বিভিন্ন প্রতিষ্ঠানে এরা তো প্রকল্পটা করেছে, আজকে 7 নাম্বার আমাকে মেরিট করেছে। আমিও এগুলা শুরু করবো এবং অনেক প্রতিষ্ঠানে এদের ভ্যালিউ মেশিন যেটা 80-85,000 টাকা, আমিও আমার ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন আছে, সেখানে গিয়ে ব্যক্তিগত কিংবা আমাদের সলভেন্ট আছে, চাপ চুপ দিয়া মাথায় লাঠি ভাইটা টাকা তাদের কাছ থেকে আদায় করে একটা কাজ করবো। ভালো কাজ করলে আল্লাহ সেটা মূল্যায়ন করে সেটা সোয়াবন হবে, প্রতিষ্ঠানে মানে কাজে আসবে। আজকে এরকম একটি অনুষ্ঠানে শুনে নিজেকে আমি সৌভাগ্য মনে করছি এবং মেয়েদের মানুষ সবাই এখানে যারা আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা সুইটেবল টাইমে দেশের জন্য আমাদের এলাকার জন্য এরকম একটি কর্মশালা আয়োজন করেছে এবং তোমরা যা বলবো তার মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কি কি জন্য দিয়েছে আমি এটা দেখতে চাই না, অনেক কিছু কিছু গিফট পেলে না ভালোই লাগে। তোমরা দেখলাম যে এই গেঞ্জিও তারা তোমাদেরকে দিয়েছে, এটা মনে রাখো তারা কিছু নিজের উপর কনফিডেন্ট পাও, পড়াশোনা ছাড়া এই কনফিডেন্ট পাবে না। আর নিজেকে রক্ষা করতে হবে, এটা বাংলাদেশ, এটা আমেরিকা, ইংল্যান্ড, কানাডা না। অতএব তোমরা নিজেকে কনফিডেন্ট তৈরি করবা, নিজেকে রক্ষা করবো, সবাই আলোকিত মানুষ হবে, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।